বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়ন ও শিশু অধিকার রক্ষায় সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় ভেঙে 1994 সালের 5 মে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করেন। অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে 1993 সালে বেগম খালেদা জিয়া গঠন করেন বেসরকারীকরণ বোর্ড, যা পরবর্তীতে বেসরকারীকরণ কমিশনের রূপ নেয়। বিনিয়োগকে ত্বরান্বিত করতে প্রথম দফায় ক্ষমতায় এসে যুগোপযোগী করেন ব্যাংক কোম্পানি আইন। পুঁজিবাজারে শৃঙ্খলা ও নজরদারি নিশ্চিত 1993 সালে গঠন করেন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটি বিএসইসি নামে পরিচিত। রাজস্ব আহরণ বাড়াতে 1991 সালে মূল্য সংযোজন কর ভ্যাট প্রবর্তন করা হয়। বর্তমানে ভ্যাটই কিন্তু দেশের সর্বোচ্চ রাজস্ব আয়ের উৎস। তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে 2001 সালে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিতে বেগম খালেদা জিয়া গঠন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। বৈশ্বিক বাজারে বাংলাদেশিদের অংশগ্রহণ বৃদ্ধিতে 2001 সালে শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় ভেঙে গঠন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দর্শক, আপনাদেরকে আমরা পিছনের ইতিহাসগুলো একটু জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আমাদের সহকর্মী আছেন ফরহাদুজ্জামান, তিনি সেখানে আছেন। আমরা একটু তার সাথে যুক্ত হব। তার সাথে যুক্ত হয়ে সেখানে যারা অপেক্ষমান আছেন নেত্রীর প্রয়াণে, সেখানে যারা ভিড় জমিয়েছেন, ফরহাদুজ্জামানের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানতে চাই। ফরহাদুজ্জামান, কেমন দেখছেন আসলে সেখানে আগত নেতা কর্মীদের প্রতিক্রিয়া? যে আপনি জানেন যে আজকে ভোর 6টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে কিন্তু সারা দেশ থেকেই নেতাকর্মীরা সহ যারা তাকে ভালোবাসতেন তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু আমরা কথা বলার সময় তারা কান্নায় ভেঙে পড়ছেন। তারা বলছেন যে এই ক্ষতি আসলে পূরণ করার মতো না, এবং আপনি জানেন যে দীর্ঘ 17 বছর ভবিষ্যৎটা সুন্দর করার জন্য যে কাজগুলো করতে হয় উনি আর করতে পারবেন না। এটা আসলে আমরা এখন পর্যন্ত ওই জায়গাতে আমরা চিন্তাই করতে পারি না যে উনি এই যে হাসপাতালে ছিলেন, আমরা জানি উনি খুব অসুস্থ, তারপরেও আমরা মনে করেছি যে উনি তো আছেন আমাদের মাঝে, আবার ফিরে আসবেন, আমরা ওনাকে নিয়ে আবার সেই স্বপ্ন বুনব। কিন্তু আমরা যে হঠাৎ করে এরকম একটা অবস্থার সম্মুখীন হব, এটা আমরা চিন্তাই করিনি কখনো। আজকে পর থেকে যে উনি দলকে এত দূর টেনে নিয়ে আসলেন, মানে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। 25 সাল পর্যন্ত মানে সামনের লড়াইটা আসলে কত কঠিন হয়ে গেল বিএনপির জন্য। সামনের লড়াই অবশ্যই বিএনপির জন্য যেমন কঠিন হলো, বাংলাদেশের গণতন্ত্রের জন্য ঠিক তেমনই কঠিন হলো। খালেদা জিয়া মানেই গণতন্ত্রের একটা প্রতীক ছিল। আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই যে ওনাকে যখন বিদেশ পাঠিয়ে দেওয়ার জন্য 11 সরকার খুব চেষ্টা করছিলেন, উনি বলছিলেন আমি আমার এত সন্তান রেখে কোথায় যাব। এই যে এত সন্তান, উনি যদি সেদিন চলে যেতেন তাহলে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো। আরেকজন নেতৃত্ব উনি চলেই গিয়েছিলেন। তো এই যে ওনার থেকে যাওয়া এবং এই যে সবশেষে 24-এর আগ পর্যন্ত 15.5 বছর উনি যে কষ্ট করেছেন, উনি আমাদের জন্য যে কষ্ট করেছেন, ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়েছেন, মৃত্যুকে বরণ করে নিয়েছেন উনি। তারপরেও একটা বার যদি উনি সরি বলতেন, ওই ফ্যাসিস্ট তাকে হয়তো বিদেশ পাঠাতেন বা মানুষের সামনে তাকে অপরাধী সাব্যস্ত করতে পেরে বিকৃত হাসি হাসতেন, কিন্তু উনি সেই সুযোগটা দেন নাই। এই যে উনি যে সুযোগটা দেন নাই, এটাই গণতন্ত্র। এই যে সবাই বলি আমরা 24-এ এই করেছি ওই করেছি, এই যে উনার যে জার্নিটা, এই জার্নিটা বলার অপেক্ষা রাখে না যে এই জার্নিটা বাংলাদেশের জন্য কতটা, বাংলাদেশের এই বাংলাদেশের পুরখাওয়া গণতন্ত্রের জন্য কতটা দরকার ছিল। সবই হারিয়ে ফেললাম। চার একটি বিষয় যে সামনে জাতীয় নির্বাচন, আমরা জানি 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 17 বছর দেশে ফিরেছে। তো বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, তিনি তো অনুপ্রেরণা হয়ে নিশ্চয়ই আগামী নির্বাচনে তিনি না থাকলেও নিশ্চয়ই নেতাকর্মী তিনি থাকবেন। জি, আমরা আসলে একজন মানুষ যখন চলে যান, শোনার পরে মনে হয় না ওই দিন যতটা কষ্ট হয়, তার চেয়ে আমার ধারণা যে দিন যত যায় ততটা মানুষ শূন্যতাটা বুঝবে। আমরা এই মুহূর্তে ওনার এই যাওয়াটাকে আমরা হয়তো ওইভাবে বুঝবো না, ওইভাবে না বুঝে আমরা আমাদের নির্বাচনটাকে সামনে, উনি যে যে কথাগুলো আমাদের জন্য বলে গেছেন, উনি গণতন্ত্রের জন্য যে ত্যাগটা করেছেন, সেই ত্যাগটাকেই আমরা মনে রাখবো। সামনে ওনার সমস্ত কিছু নিয়ে ওনার সুযোগ্য সন্তান এসেছেন,
নিশ্চয়ই উনি ওইভাবে দেশকে পরিচালনা করবেন, ওর দলকে পরিচালনা করবেন। এবং আমাদের মনে হয় যে আল্লাহ আমাদের সবাইকে তো চলে যেতে হবে, আমি যাব, আপনি যাবেন, উনি চলে গিয়েছেন। তারপরেও কথা থেকে যায় যে মানুষটা এই যে অপূরণীয় ক্ষতি বাংলাদেশের আজকে, এই অপূরণীয় ক্ষতিটা আসলে কোনো কিছুতেই শুধরানো যায় না। আজকে উনি আমাদের মাঝে নাই। আমরা এইটুকু বলতে পারি, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমরা আসলে ওনার সাথে অনেকগুলো দিন আমরা আসলে এটা ভুলতে পারছি না যে আমরা কিভাবে সামনের দিনগুলো চলবো। তারপরেও আমরা মনে এই ভালো এবং মন্দটা আজকের এই অস্থির রাজনীতিতে ওনাকে ভীষণ প্রয়োজন ছিল। ওনার এই প্রয়োজনটা হয়তো আল্লাহ ভালো মনে করেছেন, এটাই হতে পারে। তবে এই গণতন্ত্রটা চলমান করার জন্য ওনার কোনো বিকল্প হয় না। সারাটা দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে বিএনপির সাবেক একজন নারী সংসদ সদস্য তিনি কথা বলছিলেন। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু যেই আবেগঘন মুহূর্ত, সেই আবেগঘন মুহূর্তে কিন্তু তারা কথা বলতে পারছেন, অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন এবং তারা বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেই নির্যাতন সহ্য করেছে বিগত সময়ে, তিনি কিন্তু কখনোই আপোষ করেননি এবং বিভিন্ন সময়ে কিন্তু তিনি কিন্তু বলেছেন যে তিনি এই দেশে জন্মেছেন এবং এই দেশেই কিন্তু তিনি মরতে চান এবং তার সেই চাওয়াটা কিন্তু পূর্ণ হয়েছে। তিনি কিন্তু বারবার তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার কথা হলেও শেষ মুহূর্তে সে কিন্তু তিনি রাজি হননি, তিনি এখানেই ছিলেন এবং তিনি কিন্তু এখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হসপিটাল থেকে বের হয়েছে, তার গাড়ি বহরটা কিন্তু বের হয়েছে। আপনি জানেন যে গতকালকে তিনি ছিলেন এখানে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতাল থেকে বের হয়েছেন এবং গতকালও কিন্তু তিনি তার নয়াপল্টন অফিস শেষ করে তিনি এখানে এসেছিলেন এবং এখানেই ছিলেন এবং সেখান থেকে কিন্তু তারেক রহমান আজকে তার এই যে মায়ের মৃত্যুতে, সেই মৃত্যুর পরে কিন্তু তিনি এসেছেন এবং এখান থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বের হচ্ছেন এবং তার মা অসুস্থ থাকার পরে কিন্তু তিনি বারবার চেষ্টা করেছিলেন দেশে আসার জন্য এবং মায়ের জন্যই তিনি বলেছিলেন যে এই সংকট মুহূর্তের সময় তিনি কিন্তু মায়ের পাশে থাকতে চান এবং তিনি লন্ডন থেকে ফিরিয়ে 300 ফিটের সংবর্ধনা নিয়ে কিন্তু তিনি সরাসরি রিভার কেয়ার আসেন এবং দীর্ঘ সময় মায়ের সাথে ছিলেন এবং প্রতিদিনই কিন্তু তিনি তার সব কাজ ফেলে রেখে এসে কিন্তু তিনি তার মায়ের পাশে থাকতেন। গতকালকেও নয়াপল্টনের কর্মসূচি শেষ করে কিন্তু দীর্ঘ অনেকক্ষণ সময় তার মায়ের পাশে ছিলেন, কারণ থেকেই আমরা জানতে পেরেছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগের থেকে আরও অসুস্থ, যার ফলশ্রুতিতে কিন্তু তিনি সেই নয়াপল্টন থেকে সরাসরি রাজধানী রিভার কেয়ার হাসপাতালে এসেছিলেন এবং মায়ের সার্বিক খোঁজখবর করছিলেন এবং তার যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ড থেকে কিন্তু তিনি জানতে চাচ্ছিলেন তার সর্বশেষ শারীরিক অবস্থা এবং আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান বের হয়েছেন। তারেক রহমানের যেই গাড়ি, সেই গাড়িতে করে তিনি এখান থেকে রিভার কেয়ার থেকে বের হচ্ছেন, কারণ তার ছোটো ভাই যখন আরাফাত রহমান কোকো মারা যান তখনও কিন্তু তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে মায়ের এই মৃত্যুর সময় কিন্তু তিনি এসেছেন, তিনি তার পাশে থাকতে পেরেছেন। এই মুহূর্তে এবার কেয়ার থেকে তারেক রহমান বের হচ্ছেন। আপনি জানেন গত 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরেন এবং দেশে ফিরেই মায়ের কাছে থাকার যে আকুতি, যেই ভালোবাসা, সেই ভালোবাসা থেকে কিন্তু তিনি বারবার মায়ের কাছে ছুটে এসেছেন। এই মুহূর্তে এভার কেয়ারের থেকে তার গাড়িটি বের হলো।
হবে